शहीद हुए उन वीर शहीदों के नाम आपका वोट समर्पित हो सकता है क्या? পুলওয়ামা আর বালাকোট এই তার অন্যতম দুই হাতিয়ার। ভোট চাইছেন প্রধানমন্ত্রী, বালাকোটে বদলার জন্য ভোট চাইছেন। পুলওয়ামায় যে 44 জন জওয়ান শহীদ হন তার মধ্যে এরাজ্যেরও দুজন রয়েছেন নদিয়ার তেহট্টের হাঁসপুকুরিয়ার সুদীপ বিশ্বাস। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র ঘুরে দেখা, তাই ভাবছি শুরু করব সুদীপ বিশ্বাসের বাড়ি থেকেই। কি ভাবছে সুদীপের পরিবার, কি ভাবছে তেহট্ট, কি ভাবছে হলো না, বার করতে করতে চলে গেল, ছেলে বাস করতে গেল না, দেখতে পেল না। প্রধানমন্ত্রী তিনি এখন হচ্ছে গিয়ে সব জায়গাতেই বলছেন যে এই যে যাদের প্রাণ গেল দেশের জন্য, দেশের কাজ করতে করতে যারা মারা গেল তাদের জন্য ভোট দিন। তো ভোট তো চলে এলো, কে বলবে? অবশ্যই অবশ্যই, হ্যাঁ আমরা তো তাদের কথাই মাথায় রেখে ভোট দেবো না। আমি ভোট দেবো, আমার ভাইকেই দেবো ভোট। দাদা ভোট কি এবার জওয়ানের নামে হবে? না না, ভোটের ব্যাপার নেই। ওটা একটা সেনা মারা গেছে, তার সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। এবার কি সিপিএম আদৌ লড়াই আছে? কিন্তু ঘুরে দেখে তো মনে হচ্ছে যে লড়াই হচ্ছে তৃণমূল আর বিজেপি। আমাদের এই অঞ্চলটা দিয়ে সিপিএম একরকম অ্যালুপ হয়ে গেছে। ঝকঝকে দুই তরুণ মুখের লড়াই, আর সেই লড়াইয়ে দুজনের স্ট্র্যাটেজিও সম্পূর্ণ আলাদা। মার্কিন মুলুকে শিক্ষিত জেপি মর্গানের প্রাক্তন ইনভেস্টমেন্ট ব্যাংকার মহুয়া মৈত্র তার স্ট্র্যাটেজি সাজিয়েছেন একেবারে কর্পোরেট কায়দায়। দিল্লি থেকে উড়ে এসেছে বিশেষ টিম, সেই টিম তার ব্যাক অফিস সামলাচ্ছে, আর সঙ্গে মহুয়া মৈত্রর এতদিনের সাংগঠনিক শিক্ষা। আমি মনে করি আমরা যখন জননির্ভর রাজনৈতিক দল, তার সাথে যদি আমি একটা সিস্টেম বা পদ্ধতিগতভাবে ভোটটা করি, আমি এটা সাকসেস পেয়েছি। উল্টো দিকে টাটা ফুটবল একাডেমির প্রাক্তন ছাত্র, প্রাক্তন জাতীয় ফুটবলার কল্যাণ চৌবের স্ট্র্যাটেজি একেবারে ফুটবলের মতো। আগে রক্ষণ সামলাও, তারপর গোল। আমি রক্ষণ সামলাচ্ছি, দুর্গ সামলাচ্ছি কৃষ্ণনগর। বিজেপির গড়গড় করে চলে আসছে। বিজেপি গড়গড় করে চলে আসছে বলছেন কি? হ্যাঁ, বিজেপি তো দিচ্ছে। হ্যাঁ, কোথায়? কৃষ্ণনগরে? কোন অঙ্কে জিতবে দাদা? কোথাও আমি বিজেপি ফ্ল্যাগও দেখতে পেলাম না, ফেস্টুন দেখতে পেলাম না। হ্যাঁ, জিতে যাবে। তো কি বিজেপির হাওয়া আছে? বিজেপি এখানে জিতবে। হ্যাঁ, হাঁসপুকুর পঞ্চায়েতে 3000। তো আপনি যে এত বিজেপি বিজেপি করে লাফালাফি করছেন, তো আপনি কি বুঝে করছেন বলুন তো? এই তো যে মাটির ওপরে দাঁড়িয়ে আছেন, এখানে তো আমি ঘুরে দেখছি সবাই বিজেপির পতাকাই দেখতে পাচ্ছি না। বিজেপির ব্যানার নেই, ফেস্টুন নেই, দেওয়াল লিখন নেই। দেওয়াল লিখনের দরকার নেই, দাঁড়ান, হ্যাঁ কি বলছে কাকা, কি বলছে? মানুষের অন্তরে বিজেপি গেঁথে গিয়েছে। দেওয়াল লিখন দরকার নেই, ব্যানার ফেস্টুনের দরকার। আমরা এতক্ষণ ছিলাম হাঁসপুকুরিয়ায়, মানে পলাশীপাড়া বিধানসভা কেন্দ্র। এবারে আমরা যাব ওপারে, তেহট্ট বিধানসভা কেন্দ্র। কিন্তু ওপারে যেতে হলে আমাদের এই জলঙ্গি নদীটা পেরোতে হবে। এখানে জলঙ্গি নদী পেরোনোর জন্য আমি দেখতে পাচ্ছি ওখানে একটা বাঁশের সাঁকো রয়েছে, এবং ওই বাঁশের সাঁকো দিয়ে ছোট গাড়ি পারাপার হচ্ছে ঠিকই, কিন্তু আমাদের গাড়ি একটু বড় এসইউভি, সেই গাড়ি ওই বাঁশের সাঁকো দিয়ে পারাপারের আমরা ঝুঁকি নিচ্ছি না। আমরা নদী পেরোবো এইভাবে। দুটো নৌকো জড়ো করা হয়েছে এখানে, এবং এই দুটো নৌকো জড়ো করে এখানে বড় গাড়ি পারাপারের ব্যবস্থা করা হয়েছে। শিবনাথ, বৃষ্টি হওয়ার কথা নেই? বৃষ্টি হওয়ার কথা অনেক দিন আগে শুনেছিলাম হওয়ার কথা, কিন্তু কই হচ্ছে না, সঞ্চিত হচ্ছে না। ভোটের অঙ্ক যখন এতটাই জটিল, লড়াই যখন এতটাই হাড্ডাহাড্ডি, ঠিক তখন দুই তরুণ তুর্কি, 43-এর মহুয়া মৈত্র আর 42-এর কল্যাণ চৌবে, দুজনেরই হাতিয়ার
উন্নয়ন। কৃষ্ণনগরের যেসব কনস্টিটিউয়েন্সি যদি আপনি দেখেন, করিমপুর আমরা কোনোদিন জিতিনি। সেখানে গিয়ে মানে একটা রাস্তা ছিল না, আর্সেনিক মুক্ত জল ছিল না, হাসপাতাল নেই, কিচ্ছু হয়নি। তাই লাস্ট 3 বছর আমি যেভাবে কাজ করেছি ওখানে, তাই এখন আমার কৃষ্ণনগরের যে লাগোয়া এলাকাগুলো, আমি যখন চাপড়ায় যাই বা বেথুয়া যাই বা নাকাশিপাড়া যাই বা কালীগঞ্জ, আমার এগুলো খুব উন্নত লাগে। আমি এখানে যখন এসেছি আমার মূল দায়িত্ব এই নির্বাচনে জয়ী হওয়া, যদি ঈশ্বরের কৃপায় সেটা সম্ভব হয়, এবং তাহলে এই কেন্দ্রের মানুষের প্রতিনিধিত্ব করে সমস্যার কথা কীভাবে দিল্লিতে তুলে ধরা, সেই বিষয়ে আমি বেশি চিন্তা করতে আগ্রহী হব। এখানে যে অবরোধ করেছিল এবং তখন পুলিশ এসছে, এসডিপো এখান দিয়ে ঢুকে গেছিল, ঢুকে গিয়ে কিন্তু ঢুকে ওদের পড়াতে বাড়ি আছে, বাড়ির ওপর দিয়ে সিঁড়ি আছে, সিঁড়িতে উঠে গিয়ে এখানে এর ওপর তুলতে এসেছে। পলাশীপাড়া থেকে জলঙ্গি নদী পেরিয়ে আমরা এখন তেহট্টতে। আর তেহট্ট পৌঁছে আমার একবার মনে হলো হাউলিয়া পার্ক মোড়ে যাওয়া উচিত। তার কারণ 2012 সালের 14 নভেম্বরের একটা ঘটনা। অভিযোগ, সেদিন একটি পুজোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে এই হাউলিয়া পার্ক মোড় এলাকা উত্তপ্ত হয়ে ওঠে, জনতা পুলিশ খণ্ডযুদ্ধ শুরু হয়, পুলিশ আক্রান্ত হয় বলে অভিযোগ, এবং শেষমেশ পুলিশের গুলিতে অশোক সেন বলে এক ব্যক্তির মৃত্যু হয়। অভিযোগ, তৎকালীন এসডিপিও তেহট্ট ডক্টর শৈলেশ, তিনি এই বাড়ির ছাদ থেকে, আমি এখন যে বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি সেই বাড়ির ছাদ থেকেই গুলি চালান এবং সেই গুলিতে অশোক সেনের মৃত্যু হয়। প্রশ্ন হচ্ছে যে সেই ঘটনার সঙ্গে আজকের ভোটের কি সম্পর্ক? আপাত দৃষ্টিতে কোনো সম্পর্ক নেই। তার কারণ এই এলাকার মানুষ তো বটেই, গোটা নদিয়া জেলার মানুষ এখনো মনে করেন ওটা একটা বিচ্ছিন্ন ঘটনা। নদিয়া জেলা, এই তেহট্টে দুই সম্প্রদায়ের মানুষের দীর্ঘদিন ধরে, আবহমান কাল ধরে চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, পারস্পরিক সহাবস্থান রয়েছে। এই ধরনের একটা ঘটনা পুজো কেন্দ্র মানে তেহট্টে আজ পর্যন্ত এরকম ঘটনা ঘটে। কিন্তু এই তেহট্ট ছাড়িয়ে যেই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের যে পূর্ব দিকটা, যেখানে বাংলাদেশের সীমান্ত রয়েছে, যেখানে হাঁসখালি, কৃষ্ণগঞ্জ, চাপড়ার মতো বিধানসভা এলাকা রয়েছে, সেখানের যে সীমান্তবর্তী এলাকাগুলো, সেখানে নতুন করে একটা ভাগাভাগির বাতাবরণ তৈরি হয়েছে। তার কারণ নাগরিকপঞ্জি, এনআরসি। আমি সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ জিনিসটাই মানি না। কারণ আমি কৃষ্ণনগরে বসে মনে ভাবতে পারি যে আমি হিন্দু, আমি সংখ্যাগরিষ্ঠ, আর আমি একটু পাশে গিয়ে আমি যদি যাই আমি তো নিজেই সংখ্যালঘু হয়ে যাচ্ছি। তো এটা একটা ভৌগোলিক ডিফারেন্স, এটার ভিত্তিতে ভোট করা যায় না। আমি অঞ্চল হিসেবে স্ট্রেংথ দেখি আর সেইভাবে ক্যাম্পেইনটা করি। যে কোনো গ্রামে চলে যান, পলাশীপাড়া, পলাশী, কালীগঞ্জ, চাপড়া, নাকাশিপাড়া, যে কোনো র্যান্ডমলি যান তেহট্টতে। 1 টাকার মধ্যে বাড়ানো হচ্ছে, 1 টাকা মুসলিম, বাড়ানো ভোট পাবে তৃণমূল। 1 টাকায় কয় আনা? 1 টাকা, 1 টাকায় কয় আনা? 16 আনা। বেশ। 16 আনার মধ্যে আপনার মুসলিম ভোট পাবে তৃণমূল, বাড়ানা। আচ্ছা। আর 2 আনা পাবে সিপিএম, আর 2 আনা অন্য দল যা আছে, বিভিন্ন দল, আমি বলছিলাম। আর হিন্দু ভোট ধরুন 1 টাকা, তার মধ্যে 8 আনা পাবে বিজেপি, 6 আনা পাবে তৃণমূল, 2 আনা পাবে অন্য দল। আমরা বলেন এখানে তৃণমূল জিতবি, মহামিত্র জিতবি, ও জিতবি। তবে নদিয়া তৃণমূলের অন্দরে কান পাতলে পরে শোনা যাচ্ছে দলেই কিছুটা অসন্তোষ আছে। মহুয়া নাকি দলের স্থানীয় নেতাদের খুব একটা পাত্তা দিচ্ছেন না। এটা লোকসভা ভোট, এটা পঞ্চায়েত ভোট নয়। আর আমি লোকসভা ক্যান্ডিডেট, আমি কিন্তু সকলের ঊর্ধ্বে, আমার কেউ নিজের লোক নেই, সবাই আমার লোক। এমএলএও আমার লোক, ব্লক সভাপতিও আমার লোক। তো যার যেখানে সাথে ফাইট থাকতে পারে, সবারই ইন্টারেস্টে লোকসভা ভোটটা করা। সেদিনের সেই বিচ্ছিন্ন ঘটনার পর এলাকায় সম্প্রীতি বজায় রাখতে প্রশাসন এই উদ্যান গড়েছে। বিতর্কিত জমিতে এখন মৈত্রী উদ্যান। মৈত্রী আছে, কিন্তু সেই মৈত্রীর তলে তলে একটা অঙ্কও আছে। ওই যে হাউলিয়া পার্ক মোড়ে যে বৃদ্ধ সবজি বিক্রেতা যে অঙ্কের কথা বললেন, সে অঙ্ক মেলানোর চেষ্টা করছে সব রাজনৈতিক দল। আপনি যাদের কাছে গিয়ে ভোট চাইছেন, আপনার সঙ্গে তারা নিজেকে আইডেন্টিফাই করতে পারছে? এই প্রশ্নটা অ্যাকচুয়ালি আপনি 3 বছর লেটে জিজ্ঞাসা করছেন। আপনি তো গোলকিপার, গোলরক্ষক, আপনি গোল দেবেন কি করে? আমি তো গোল দিতে আসিনি। আপনাকে তো জিততে হবে, জিততে গেলে তো গোল দিতে হয়। জিততে গেলে গোল না খেতে হয়। কল্যাণ চৌবে গোলকিপার, তিনি এখন দাবি করছেন আপাতত তার কাজ রক্ষণ সামাল দেওয়া, কিন্তু একই সঙ্গে তিনি দাবি করছেন যে তিনি একটা
প্রতিষ্ঠান বিরোধী হাওয়া টের পাচ্ছেন নাকি। একই সঙ্গে দাবি করছেন যে বিরোধী শিবিরের দুর্বলতাগুলোও তিনি নজর করছেন, আর এগুলোকে কাজে লাগিয়েই শেষ বেলায় তিনি গিয়ে গোল করবেন রেনে হিগুইতার মতো। কৃষ্ণনগরের মানুষ আজকে নির্বাচিত করেছে তাদের গণতান্ত্রিক পদ্ধতিতে একজন সাংসদকে। সেই সাংসদ 4 বছর অনুপস্থিত ছিলেন। এটা কি যথেষ্ট কারণ নয় যে মানুষ জবাব চাইবে না যে 4 বছর ধরে আপনি গেলেন কোথায়, থাকলেন কোথায়? চাপড়া থেকে পদ্মমালা মোড়, আর সেই পদ্মমালা মোড় থেকে ডান দিকে ঘুরে সীমান্তবর্তী গ্রাম মধুপুর। রাস্তা মাত্র 6 কিলোমিটার, কিন্তু এই 6 কিলোমিটার রাস্তা যেতে গিয়েই আমাদের প্রায় 1 ঘন্টা সময় লেগে গেল। তার কারণ রাস্তার এই হাল। আর মধুপুরে পৌঁছতেই ক্যামেরা দেখে তাই মানুষ খুব উগরে দিল। তো রাস্তা সারাবার জন্য তো ইট ফেলেছে, 6 মাস পড়ে আছে ইট, এই ইটগুলো 6 মাস ধরে পড়ে আছে। 6 মাস ধরে পড়ে আছে। ওরা আসবে সেই জন্য ওই কিছু ইট দিয়ে ওই গর্তগুলো না, ইট রাস্তার উপরে ফেলা হয়নি, ইটগুলো রাস্তার ধারে ধারে জড়ো করে রাখা ওই জড়ো আছে, ওই গর্তগুলো নাচবে, নেচে দিয়ে কোনো রকম রোলার দিয়ে বেরোবে। আর তুলেও নিতে পারে, ইলেকশনের পরে আবার তুলেও নিতে পারে, ইলেকশনের পরে আবার তুলে নেবে। কিছু সান্ত্বনা দেশে ঠিক আছে করে দেবে, 2 মাসের মধ্যে করে দেবে। ওই 2 মাস কেন 6 মাস 6 বছর হয়ে গেছে। মধুপুর থেকে এই রাস্তা ধরে আর একটু এগোলে পরেই একেবারে বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রাম মহাখোলা। আমরা সেদিকেই এগোচ্ছিলাম, কিন্তু মাঝ রাস্তায় কালবৈশাখী, তারপরে একটু বৃষ্টি, এখন ঠান্ডা বাতাস বইছে। কিন্তু ভোটের আগে এনআরসি ইস্যুতে মহাখোলার হাওয়া গরম। খালের ওই পাশে গেলেই বাংলাদেশ, খালের ওপারে গেলেই বাংলাদেশ। তো আপনাদের মধ্যে এই যে নাগরিক পঞ্জি টঞ্জি বলছে, সেসব নিয়ে আলোচনা হচ্ছে ভোটের সময়? আপনারা কি এটার পক্ষে যে এটা হওয়া উচিত? হ্যাঁ, এটা হওয়া উচিত। কেন বলছেন? অর্থের টানাটানি হচ্ছে না, কিরকম খাদ্যের টানাটানি হচ্ছে। যেমন আমরা একটা চাষি পরিবার, মালের দাম নাই, হ্যাঁ নাই, তার নাই, কিচ্ছু নাই, আমরা খাবো কি? তো কি ভাই, তোমাদের কি মনে হচ্ছে? ম্যাক্সিমাম এখন আমাদের যা দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে যারা সদ্য আসছে ওইখান থেকে বেশি এডুকেটেড হয়ে এখানে এসে তারা চাকরি টাকরি করছে, তারা বেশি ফ্যাসিলিটি পাচ্ছে। এক থালা ভাত একজন খেলে পেট ভরবে, সেখানে যদি 10 জন লোক এসে খায় তখন কি পেট ভরবে? একটা জিনিস বোঝার চেষ্টা করছি, এখানে এসে যদি একটা চাকরি পেতে হয় তাহলে তো তার একটা পরিচয়পত্র লাগবে, তার ভোটার আইডেন্টিটি কার্ড লাগবে, তার আধার লাগবে, তার রেশন কার্ড লাগবে। তো হচ্ছে কি করে? এখানে সিস্টেমটাই অন্যরকম হয়ে গেছে। এমন এমন স্কুল আছে যেখানে কোনো তো আপনারা এটা এখানকার স্থানীয় নেতাদেরকে বলেন? এখন সব জায়গায় ঘুমাচ্ছি, সবই জানে যে কি হচ্ছে না হচ্ছে। তার মানে ভোটে যেটা বুঝতে পারছি এই এলাকায় এবার এটা প্রভাব ফেলবে। এই ঘুরছি আর কি, মতামত নিচ্ছি মানুষের বিভিন্ন রকমের। বর্ডারে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে এই যে আপনার নাগরিক পঞ্জি নিয়ে এটা খুব চর্চা হচ্ছে। তো এইটা নিয়ে আপনারা কি ভাবনা চিন্তা করছেন? তাদের তো দীর্ঘদিন আগে উঠে আসছে, এইবারে ওনারা তো উঠে আসছেন, ওনাদের আই কার্ড আছে, সবকিছু আছে, ভোটার কার্ড আছে, সবকিছুই ডকুমেন্টস আছে। একটা বাংলাদেশি ছেলে যে 10 বছর এসেছে, সে পাসপোর্ট করতে যাচ্ছে, সে পয়সার দ্বারা সবকিছুই করে নিচ্ছে, যে তার আগেই হয়ে যাচ্ছে। ওই এলাকায় যেটা বলছিল লোক বেড়ে যাচ্ছে এই এলাকায়, আপনারাও কি তাই মনে হয় আপনাদের? কিন্তু স্যার আমাদের লোক বাড়বে ততই মানে মানুষ সুবিধা হবে, যত লোক বাড়বে তত মানুষের সুবিধা। কিরকম সুবিধা নেই? সরকার যেন বিজেপি আছে, আমাদের এখানে মমতা আছে, বিজেপিকে তারাও মমতাকে জিতাও। বাংলাদেশের লোক এখানে বসবাস করবে, এখানকার লোক ওখানে বসবাস করবে, এখানে থাকবে। অসুবিধা কি হয়েছে মানুষের? তাদের খাবার কেউ তো কেড়ে নিতে পারবে না। সংখ্যালঘু যে ভোটটা সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছে। এবছর কি, এবার কি মনে হচ্ছে? তো আমাদের মমতাজি সংখ্যালঘু প্লাস বিনা সংখ্যালঘু যে হিন্দু ভাইদের আছে সবাইয়ের জন্য তো কাজ করছে, উনি তো কাজ খারাপ। কি কাজ হয়েছে একটু বলুন আপনার? রাস্তা ঘাট এগুলো তো আমাদের তৈরি করেছে। সাইকেল দিল, হেলমেটে সাইকেল দিচ্ছে, সাইকেল বৃদ্ধার ব্যবস্থা পয়সা করে দিচ্ছে, খাতা বই, বাচ্চাদের খাবার টাবার সবই দিচ্ছে। মহাখোলাতে যে ছবিটা আমরা দেখলাম সেই ছবিটাই আমূল বদলে গেল যখন আমরা চাপড়ার বাঙালঝিতে এলাম। নদিয়া সীমান্তবর্তী জেলা, এবং সীমান্তবর্তী জেলা হওয়ার কারণেই নদিয়ার জনসংখ্যার একটা বড় অংশই ওপার বাংলা থেকে এসেছেন বিভিন্ন সময়। এনআরসি তাই এখানে একটা মস্ত বড় ইস্যু।
এত জেলা ঘুরলাম, কিন্তু কৃষ্ণনগর সার্কিট হাউসের সামনে এসে আমি চমকে গেলাম, গাড়ি থেকে নেমে পড়লাম। কারণ সার্কিট হাউসের সামনের রাস্তায় এখন এমনই রামধনু রঙের আলপনা, ঠিক যেমন কোনো উৎসবের আগে হয়। আসলে কমিশন বলছে উৎসবই তো, ভোট তো গণতন্ত্রের উৎসব। এবারে কৃষ্ণনগরে তো গ্রামে ঘুরে যেগুলো দেখলাম, যে লড়াই এবারে ভীষণ হাড্ডাহাড্ডি। সব রাজনৈতিক দলই নিজেদের সংগঠন সুন্দর করে গুছিয়ে নিয়েছে। বিজেপির তো ফ্ল্যাগ, ফেস্টুন, পোস্টার কিছুই দেখা যাচ্ছে না। বিজেপির সংগঠন সেইভাবে চোখে না পড়লেও মানুষ একটা স্থায়ী সরকার চায়। কেন মহাজোট দিতে পারবে না স্থায়ী সরকার? টানাটানি বাদ পেতো চেয়ার নিয়ে। কেন? নিজেদের মধ্যে 2 মাসের বেশি টিকতে পারবে না। আপনাদের কৃষ্ণনগরের ইস্যু কি? কৃষ্ণনগর যে বেলডাঙ্গার ওখানে একটা রেল গেট হলে খুব সুবিধা হয়, যাতে ওখানে সবাই যেতে গিয়ে রেলের গেট পরে ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হয়। এ একটা বিরাট সমস্যা। কৃষ্ণনগরের শহরের একটা ড্রেনেজ সমস্যা, বিরাট সমস্যা। এই যে বলছেন না ড্রেনেজ সমস্যা, অঞ্জনা নদীটা এটা তো ড্রেন হয়ে গেছে দেখি। হ্যাঁ, একদম ড্রেন হয়ে গেছে। যে নদীটা অ্যাকচুয়ালি সেই জায়গাগুলো মানে নদীটাকে বুঝিয়ে সেই জায়গাতে বাড়িঘর হয়ে যাচ্ছে। মাঠের মধ্যে এখন কনস্ট্রাকশন হচ্ছে দেখছি, কিসে? এটা আমি এটাই বলতে যাচ্ছি যে এই মাঠটাকে এখন কন্যাশ্রী ইউনিভার্সিটির একটা বিরাট অংশ নিয়ে নেওয়ার জন্য কনস্ট্রাকশন হচ্ছে। এটা আমরা প্রতিবাদ করেছিলাম। যে সরকার এসছে তখন এই মাঠটাকে আগে একবার হয়েছিল এখানে হেলিপ্যাড হবে, আমরা প্রতিবাদ করেছিলাম। আগে একবার ইস্যু হয়েছিল যে এখানে একটা ওই ফাউন্ডিং লাইট অ্যান্ড ডান্সিং প্রোগ্রাম করার জন্য ডিসিশন হয়েছিল। আমরা সেটাও অ্যালামনি অ্যাসোসিয়েশন এবং নাগরিক সমাজ আমরা প্রতিবাদ করেছিলাম। এই লোকাল ইস্যুগুলো কি প্রভাব ফেলবে ভোটে? হ্যাঁ, লোকাল ইস্যুগুলো মানুষের কিছু স্থানীয় স্তরে একটু থাকবেই, কেননা লোকাল নেতারাই তো ভোট চাইতে চাইবে। আপনি মানুষকে বলুন যে আপনি ভোট দেবেন, মানুষ আপনাকে প্রথম উত্তরটা দেবে আমি ভোট দিতে পারবো তো। ভোট হবে তৃণমূল যে বিগত 1 বছর 1.5 বছর 2 বছর ধরে যে সন্ত্রাস চালাচ্ছে, মানুষকে পঞ্চায়েত ভোট দিতে দেয়নি, তার ভোট হবে। ওই যে বলছে বিরোধীদেরকে মনোনয়ন দিতে দেয়নি, ভোট দিতে দেয়নি। না ওটা ফালতু কথা। হ্যাঁ, ওরা ফালতু কথা। আমরা টিম থেকে ভালোবাসি, টিম থেকে ভোট দিয়েছি। ওরা ফালতু কথা কোনো গুজব চায় কেন? ভোট দিবে কারে, মন চায় যারে, নির্বাচন কমিশনের স্লোগান। তৃণমূল বলছে ঠিকই তো, মনে তো আসলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধিষ্ঠান আর মগজে ঘাসফুল, জয় নিশ্চিত। কিন্তু বিজেপি বলছে মন যারে চায়, মানুষ যদি তাকেই ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে ম্যাচের শেষ লগ্নে গোল হওয়ার সম্ভাবনা নাকি প্রবল। কৃষ্ণনগর থেকে ক্যামেরায় পার্থ পালের সঙ্গে অনুপ দাস এবং ধ্রুবজ্যোতি প্রামাণিক, জি 24 ঘন্টা।